টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে, বিভিন্ন সড়কে তীব্র যানজট, সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী ও শিক্ষার্থীরা। এরপর এলাকাটা প্রচুর খারাপ অবস্থা, বৃষ্টি হইলে আমাদের সাগর। পরীক্ষা হয় না, সে আগারগাঁও থেকে আসছেন, কষ্ট করে রিক্সা পাইতিস না। রাস্তাঘাটের বেশি একটা অবস্থা ভালো না, কাজ কামে যাবো তো কাজে যাওয়া হলো না। বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ। আমাদের বন্যায় ঘর বাড়ি তলায় গেছে, এজন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিছি। এখন খাবার কম দিচ্ছে, আগে শুকনো খাবার দিত অনেকগুলো, এখন শুকনো খাবার দিচ্ছে না, শুধু। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা বিকেলে নেওয়া হবে দক্ষিণ প্লাজায়। জানাজা শেষে সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে। ৭৯,০০০ শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি। ট্যালেন্ট পুল ৩২,৯৬৫। পাঠ্যপুস্তকে ভুল শুধরে নির্ভুল করার আশা শিক্ষামন্ত্রীর। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। টানা প্রবল বৃষ্টিতে থমকে গেছে রাজধানী। সব এলাকাতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর, আবার কোথাও বুক সমান। নিমজ্জিত সড়কে বন্ধ হয়ে পড়েছে অনেক যানবাহন, দেখা দিয়েছে যানজট। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই এমন পরিস্থিতি, ঘর থেকে বেরিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। ভোররাত থেকেই নগর জুড়ে তুমুল বৃষ্টি, কখনো একটু কমছে তো আবার বাড়ছে। ভারী বর্ষণে থই থই দশায় রাজধানী। হাঁটু পানি সবখানেই, কোথাও কোথাও ডুবে যাবে কোমর থেকে বুক পর্যন্ত। জমে থাকা পানি যেন নামার জোনেই, এমন দশা নগরের সবখানেই। বাসার ভিতরে পানি ঢুকে যেতে আছে, রাস্তাঘাটের বেশি একটা অবস্থা ভালো না, কাজ কামে যাবো তো কাজে যাওয়া হলো না। সারা ঢাকা শহরে একই অবস্থা। এখনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। সপ্তাহের প্রথম কর্মদিবস, ঘুম থেকে উঠে অফিসের পথ ধরতে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। প্রচুর খারাপ অবস্থা, বৃষ্টি হইলে আমাদের সাগর। সবসময় আমরা অফিসে যেতে পারতেছি না। অফিসে গাড়ি নিয়ে আসছিলাম, গাড়ি হঠাৎ পানি আটকে গাড়ি বন্ধ হয়ে গেছে ইঞ্জিন। তো এখান থেকে হেঁটে এ পর্যন্ত আসি, এখানে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে 1 ঘন্টা পর্যন্ত। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, মোহাম্মদপুর, কাউরান বাজার কিংবা নিউ মার্কেট, সবখানে একই দশা। কোথাও পানিতে বন্ধ হয়ে পড়ে আছে গাড়ি, কোথাও দেখা দিয়েছে যানজট। আমরা অসহায় হয়ে গেছি স্যার, গুলিস্তান চলে গেছে স্যার, আমাদের যাত্রাবাড়ি জুরাইন পুস্তকরা সব চলে গেছে স্যার। যেদিক দিয়ে যাইতেছে ওই দিক দিয়ে পানি, মানে অবস্থা খুবই অবস্থা খারাপ। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থগিত করা হয়েছে ক্লাস এবং পরীক্ষা। শানুর রহমান, নিউজ 24, ঢাকা। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন স্থান। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে নানা প্রকল্প নেওয়া হলেও এ সমস্যার এখনো সমাধান হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন শাহাদাত। শাহাদাত, জলজটের মূল কারণ আসলে কি এবং এই অবস্থা থেকে আসলে উত্তরণের জন্য কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? মেঘলা, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটা তথ্য দিয়ে শুরু করি যে গত 24 ঘন্টা অর্থাৎ রোববার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। এবং যদি 6 ঘন্টার হিসাবে বলি, অর্থাৎ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হয়েছে কিন্তু 72 মিলিমিটার। এটি কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত না, এটি বর্ষা মৌসুমে যে বৃষ্টিপাত, সাধারণ বৃষ্টিপাত হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি। এক সময়ে অল্প সময়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, এটি একটি সবচেয়ে বড় কারণ জলাবদ্ধতার। তবে এই বৃষ্টিপাত বেশি হলেও সেটি আসলে কেন এতটা জলাবদ্ধতা তৈরি করছে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে আসলে প্রধান যে কারণগুলো সেগুলো হচ্ছে আসলে ঢাকা শহরের জনসংখ্যা অনেক বেশি। আপনি জানেন প্রচুর আবাসন রয়েছে এবং এই আবাসনগুলো খুবই অপরিকল্পিতভাবে করা হয়েছে। যে খোলা জায়গা রাখার কথা, অর্থাৎ পানি জমার জন্য যে জায়গা রাখার কথা সেটি রাখা হয়নি। পানি বের হয়ে যাওয়ার জন্য যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা সেটি কিন্তু পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এখন পর্যন্ত ঢাকা শহরে কিন্তু সেভাবে করা হয়নি। বিশেষ করে খালগুলো যেগুলো রয়েছে সেগুলো ভরাট হয়েছে, নদীগুলো ভরাট হয়েছে। ঢাকার আশেপাশে যে নদীগুলো রয়েছে, ঢাকার ভেতরে যে নদী রয়েছে বুড়িগঙ্গা, সেটি ভরাট হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে পানি বের হয়ে যাওয়ার যে সুযোগটা সেটি কিন্তু আসলে একেবারেই সংকুচিত হয়েছে। এর বাইরে আসলে সাধারণ মানুষের কিছু অসচেতনতা রয়েছে। আপনি জানেন যে যেখানে সেখানে আমরা আসলে
করে ময়লা আবর্জনাগুলো ফেলছি, আমাদের যে প্রত্যেকটা এলাকায় যেসব নালাগুলো করা হয়েছে পানি চলে যাওয়ার জন্য, সেগুলো কিন্তু আপনি যদি দেখেন যে বেশিরভাগ নালা কিন্তু ভরাট হয়েছে, কারণ যেখানে সেখানে আসলে আমরা ময়লা ফেলছি। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটি হচ্ছে পলিথিনের ব্যবহার। এই পলিথিনের ব্যবহার কিন্তু এত অপরিকল্পিতভাবে হচ্ছে, এত বেশি পরিমাণে হচ্ছে। আপনি যদি বাজারে গিয়ে দেখেন যে বাজারের ব্যাগ, এক একজন মানুষ আসলে বাজার করতে গিয়ে 8-10টি করে পলিথিন নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে ড্রেনে যাচ্ছে এবং সেগুলো ড্রেন ভরাট করছে, পরিবেশ দূষণ করছে এবং শেষ পর্যন্ত গিয়ে পানিটা যে বের হয়ে আসলে চলে যাবে, নদীতে যাবে বা সাগরে চলে যাবে, সেই সুযোগটা কিন্তু থাকছে না। এর বাইরে আসলে সরকারের দিক থেকে কিছু অপরিকল্পিত পদক্ষেপ আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় যেসব জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো নেওয়া হয়, আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা জানেন যে চট্টগ্রামে খুব অল্প পরিমাণ বৃষ্টি হলেই পানি জমে এবং চট্টগ্রামের অবস্থা কিন্তু এখন সবচেয়ে বেশি খারাপ এবং সেখানে কিন্তু অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে, বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, ঢাকায়ও প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোর কিন্তু পরিকল্পিত বাস্তবায়ন হয়নি। এবং এই যে রাজুক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন এবং যে সিটি কর্পোরেশন এবং যে উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে যে সমন্বয় থাকা দরকার, মন্ত্রণালয়গুলোর মধ্যে যে সমন্বয় থাকা দরকার, সেখানেও কিন্তু একটি বড় ধরনের ঘাটতি রয়েছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জলাবদ্ধতা, বড় বড় শহরগুলোর এই জলাবদ্ধতা নিরসনে আসলে সরকারকে একটি মহা পরিকল্পনা নিতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে উচ্চ পর্যায়ের একটি রাজনৈতিক সিদ্ধান্তে আসলে যেতে হবে যে এই জলাবদ্ধতা আসলে সামনের দিনে কিভাবে মোকাবেলা করা যায় এবং এভাবে আসলে মানুষের কষ্ট লাঘব করা যায়। তো সেই জায়গাটাতে মনে হয় জোর দেওয়া উচিত। মেঘলা। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী শাহ আলী জয়ের কাছে। জয়, জলাবদ্ধতায় জনদুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রয়েছে পান্থপথ সংলগ্ন যেই গ্রিন রোড, অর্থাৎ পান্থপথ এবং গ্রিন রোডের যে সংযোগস্থল, সেই জায়গাটিতে আমি এখন রয়েছি। এই গ্রিন রোডকে কিন্তু এখন সড়ক না বলে খাল বলাই ভালো। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো সড়কটির কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও বুক সমান পানি আমরা দেখতে পাচ্ছি এবং এই সড়কটিতে এই পরিমাণ পানি জমেছে যে কোনো যন্ত্রচালিত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করার সাহস করছে না, যে কারণে যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং রিকশায় করে, ভ্যানে করে মানুষ এই রাস্তাটি পার হচ্ছেন। আপনাকে আরও জানিয়ে রাখি যে এই সড়কটির দুই পাশে প্রচুর বিপণী বিতান রয়েছে, হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে দোকানপাটগুলো রয়েছে, অধিকাংশ দোকানপাটের ভেতরে পানি ঢুকে গেছে। আপনি জিজ্ঞেস করছিলেন যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে করা হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সরকারিভাবে এখনো কোনো নিষ্কাশনের ব্যবস্থা না থাকলেও যারা দোকান মালিক রয়েছেন তারা ব্যক্তি উদ্যোগে পাম্প জোগাড় করে দোকান থেকে পানি বের করে দিচ্ছেন এবং আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকে আপনি জানেন যে কখনো ভারী বর্ষণ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টির কারণে এখানে এই পানির জলজট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকলেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মানুষের অবর্ণনীয় দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভ্যানে চড়ে, রিকশায় চড়ে রাস্তা পার হচ্ছে। বিশেষ করে যারা অফিসগামী মানুষ, যারা অফিসে এসেছিলেন, এই এলাকার যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দুর্ভোগ অবর্ণনীয়। বিশেষ করে এই সড়কটিতে 8 থেকে 10টি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে অ্যাম্বুলেন্সগুলো আসলে প্রবেশ করতে পারছে না। এমন একটি দুঃসহ পরিস্থিতির মধ্যে এই গ্রিন রোডের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী হিমেল রয়েছেন মিরপুরে। হিমেল, মিরপুরের পরিস্থিতি কি? সেখানকার জলজট কেমন? মানুষের ভোগান্তি কি বেশি হচ্ছে? আমাদের জানান। জি জয়, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন রাজধানীর গ্রিন রোড থেকে, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরে এবং মিরপুরের চিত্রও কিন্তু অনেকটা একই এবং আমার পেছনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু মিরপুর 10 নম্বর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে কিন্তু আগারগাঁওয়ের দিকে চলে গিয়েছে এবং পুরো রাস্তাটি কিন্তু পানির নিচে রয়েছে, যে কারণে রাস্তার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলছে। অনেক যানবাহন কিন্তু বিকল হয়ে যাচ্ছে, যেটির কারণে কিন্তু
পথচারী সহ যারা রাস্তাঘাটে চলাচল করছেন, বিভিন্ন প্রয়োজনে বের হচ্ছেন, স্কুল কলেজ অফিসগামী যেসব মানুষরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন এবং অনেকে কিন্তু যানবাহন না পেয়ে হেঁটেই তাদের গন্তব্যে যাচ্ছেন এবং হাতের কাছে যে যানবাহনটি পাচ্ছেন ভ্যানে করে রিকশায় করে সেটির দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এবং পানি কিন্তু ঠিক আমার পাশে প্রধান সড়ক থেকে কিন্তু অলিগলির ভিতরেও কিন্তু চলে গিয়েছে এবং পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানের ব্যবসায়ীরাও কিন্তু আজ তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেনি, যেটি নিয়ে কিন্তু আসলে তারা অনেকটা ভোগান্তি এবং তাদের ক্ষোভের কথা জানিয়েছেন যে বছরের পর বছর এ ধরনের জলাবদ্ধতা হলেও কিন্তু কোনো ধরনের সংস্কার কিন্তু লক্ষ্য করা যায়নি এবং আজ পর্যন্ত যে সকাল ভোর থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে পানি জমছে, সেই পানি নিষ্কাশনের জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কর্তৃপক্ষের কিন্তু দেখা পায়নি, যেটি নিয়ে কিন্তু তারা আসলে তাদের ক্ষোভের কথা, বিরক্তির কথা জানিয়েছেন এবং যারা দিনমজুর রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন কাজ করতে কিন্তু সমস্যা হচ্ছে, তারা তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণত রিক্সাতে যাতায়াত করে তারা কিন্তু ভ্যানে করে কিন্তু তাদের গন্তব্যে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছেন। তো সব মিলিয়ে একটি ভোগান্তিময় পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রাস্তার বর্তমান চিত্রটি দেখলে কেউই আসলে বলবে না যে এটি একটি রাস্তায়, দেখে এটির চিত্র কিন্তু অনেকটা একটি জলাধারের মতো হয়ে গিয়েছে এবং কোথায় ম্যানহোল রয়েছে বা গর্ত রয়েছে ছোট ছোট, এটি কিন্তু আসলে বোঝারও পায়নি এবং এ ধরনের আহত হওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। যারা রাস্তা দিয়ে চলাচল করেছে তারা কিন্তু ছোট গর্তের সাথে কিন্তু লেগে কিন্তু তারা পড়ে গিয়েছে এবং তাদের কিন্তু পানির মধ্যে পড়ে যাওয়ার ফলে কিন্তু একটি প্রতিকূল অবস্থা কিন্তু তাদেরকে পোহাতে হয়েছে। তো সব মিলিয়ে একটি ভোগান্তির চিত্র এবং দুর্ভোগের চিত্র কিন্তু এই রাজধানীর মিরপুর থেকে লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা, হিমেল এবং জয়, আপনাদের ধন্যবাদ। টানা ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কক্সবাজারের বন্যা কবলিত কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন লাখ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। চট্টগ্রামের 7 উপজেলায় 10 লক্ষাধিক মানুষ পানিবন্দী। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। একই চিত্র বান্দরবানেও। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় অভিযোগ বানভাসীদের। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। আমরা বাড়ি করে তাহার কোনো কুদরত নাই যে আমরা করে যে মাল সাবান আছে সবকিছু কিন্তু পানিতে বাসায় লিয়ে গেছে। কেন্দ্রের মাঝে গেলে তাকিতে হস্ত, ফুয়াইনচাইলে হস্ত, তার বাদে কি নাম হয় বাথরুমের হস্ত, সুবিধা নাই, টাকার সুবিধা নাই। আমাদেরকে এখান থেকে যা খাবার দেয় অল্প খাবার দেয়, আর আনতে গেলে খাবারের জন্য গেলে ওরা আমাদেরকে আরো বকাবকি করে। আমাদেরকে হেডমাস্টারের দুর্ব্যবহার করে, আমাদেরকে বাথরুম খুলে দেয় না। আমরা মহিলারা বাজারে গিয়ে বাথরুমের জন্য সিরিয়াল দিই, স্যার আমাদের সাথে দুর্ব্যবহার করে। বন্যার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, বন্যা পরিস্থিতির সার্বিক কি চিত্র দেখতে পাচ্ছেন? বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে যে অভিযোগ, তা নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে গতকাল থেকেই কিন্তু পানি কিছুটা কমতে শুরু করলেও আজ সকাল থেকে টানা ভারী বর্ষণে আবারও এই কক্সবাজার চকরিয়া এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। বন্যার আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের দুর্ভোগ কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের মধ্যে যখন আটকা পড়ার কারণে তাদের হলো আজকে এই দুর্দশা তৈরি হয়েছে। তারা যেটি বলছেন যে ত্রাণ সহায়তার বিষয়ে আসলে নিজেরাই হলো নিজেদের পরিবারের খাদ্য জোগাড়ের জন্য কিন্তু একত্রিত হয়ে সম্মিলিতভাবে তারা রান্নাবান্না করছেন এবং সেখান থেকে নিজেদের এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেই খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা যেটি দেয়া হচ্ছে সেখানে অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না, অনেকেই জানেন না কখন ত্রাণ কোথা থেকে দেয়া হবে। সে কারণে হলো তাদের সুস্পষ্ট যেই জানার বিষয়টি, তথ্য জানার বিষয়টি, সেটি থেকে কিন্তু তারা অনেকেই বঞ্চিত হয়। করেছি যে এই বানভাসীদের মধ্যে অনেকেই কিন্তু তাদের গবাদি পশুগুলো নিয়ে উঁচু এলাকায় চলে এসেছেন। অনেকে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের উপরে এনে সেগুলোকে নিরাপদে রাখার চেষ্টা করছেন। অনেকের বানের জলে কিন্তু নিজেদের গবাদি পশুও হারিয়েছেন, এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। এবং এখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে 180 হেক্টর জমিতে, অর্থাৎ চকরিয়ার এই এলাকাটিতে
জমিতে 180 হেক্টর জমিতে এবার আমন ধানের ফলন হওয়ার কথা ছিল। তাদের যেই বীজতলা ছিল সেই বীজতলা কিন্তু সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে গেছে এবং এবার যেই লক্ষ্যমাত্রা ছিল তাদের সেই লক্ষ্যমাত্রা আসলে কতটুকু পূরণ হবে সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে তারা এখানে বানভাসী মানুষ যারা রয়েছে তাদেরকে নিরাপদে রাখতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কিন্তু যেমন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, তেমনই তাদের গবাদি পশুগুলো এবং যে কৃষি কাজগুলো তারা করে থাকেন সেই কৃষিক্ষেত্রে কিভাবে পরিচর্যা করতে পারে এবং কি ধরনের রোগবালাই থেকে মুক্ত রাখতে পারে সেই বিষয়েও কিন্তু পরামর্শ দিচ্ছেন। তারা যেটি আশা করছেন যে এই বন্যার জল যখনই নেমে যাবে তখনই কিন্তু এই বানভাসী মানুষ যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন তাদের জন্য তাদের এই ফসলি জমিগুলো আবারও বীজতলা তৈরি করা হবে এবং লক্ষ্যমাত্রা যেটি রয়েছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু কাজ করার একটি পরিকল্পনার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এর মাঝেও একটু বলি যে বন্যা হচ্ছে মানুষের যেমন ভোগান্তি তৈরি হচ্ছে তার মাঝেও কিন্তু কিছু প্রাণী ছোট ছোট প্রাণী তারা কিন্তু নিজেদের পাখা মেলে ধরছেন, নতুন নতুন গাছ তাদের প্রস্ফুটিত হচ্ছে, ফুল ফুটছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। মেঘলা। জিকো, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আগারগাঁও থেকে আমাদের সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, জানাবেন বৃষ্টির এই পরিস্থিতি আর কতদিন থাকতে পারে এবং আবহাওয়া অফিস এই ব্যাপারে কি বলছে? মেঘলা, আমরা কিন্তু দুপুরের দিকে চলে এসেছি আবহাওয়া অফিসে এবং এখানে কিন্তু আবহাওয়াবিদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। তিনি কিন্তু বলেছেন যে আগামী 24 ঘন্টা পর্যন্ত এমন বৃষ্টিপাত কিন্তু আরও থাকতে পারে। যদি আজকের পরিস্থিতি আপনাকে বলি যে গত 24 ঘন্টায় কিন্তু 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গত সর্বশেষ 6 ঘন্টার কথা যদি বলি 6 ঘন্টায় কিন্তু প্রায় 76 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আসলে সাগরে নিম্নচাপের কারণে কিন্তু এই বৃষ্টিপাত এখনও চলছে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি কিন্তু আসলে বলেছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী এবং অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সবকিছু মিলে আসলে বলা যায় যে আগামী 24 ঘন্টা পর্যন্ত পরিস্থিতি আসলে ঠিক এমনই থাকবে, কিন্তু এই 24 ঘন্টা পর আসলে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে বলে আশা করছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো মেঘলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ। পাহাড় থেকে নেমে গেলে ঘর ভেঙে দিতে পারে পাহারাদাররা, লুট হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। তাই মৃত্যু ঝুঁকি থাকলেও পাহাড়ে বা তার পাদদেশে তৈরি করা ভিটা ছাড়তে চায় না মানুষ। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটা, দখল, রাজত্ব ধরে রাখার প্রশাসনের উদাসীনতার কারণেই হচ্ছে পাহাড় দখল। তাদের তৎপরতা দেখা যায় শুধু বর্ষা এলে। মেহেদি হাসান শোভনের ক্যামেরায় নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। বান্দরবানের লামার বড়ইতলিপাড়া দুর্গম এই পাহাড়ে বসবাস কয়েকশো পরিবারের। বন্যায় চারদিক প্লাবিত হওয়ায় ডুবে গেছে পাহাড়ের সাথে লোকালয়ের একমাত্র সড়কটি। চকরিয়ার আমতলিপাড়ার এই দুর্গম পথ দেখেই বোঝা যায় এখানকার মানুষের জীবন কতটা কষ্টদায়ক, আর এই বন্যা তাদের জীবন করে তুলেছে আরো দুর্বিষহ। পাহাড় কেটে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছেন হতদরিদ্র মানুষ। পাহাড় কেটে বানানো হয়েছে স্কুলও, ফলে এই বর্ষায় অরক্ষিত পাহাড় আছড়ে পড়েছে বিদ্যালয়টির একটি ক্লাসরুমে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাকি কক্ষগুলো রয়েছে ঝুঁকির মধ্যেই। এখানকার আরেক বাসিন্দা মিনা আক্তার অপলক দৃষ্টিতে তাকিয়ে তার শোবার ঘরটির ওপর ধসে পড়েছে পাহাড়। কপাল গুনে প্রাণে বাঁচলেও ঝুঁকি জেনেও ছাড়তে নারাজ নিজ ভিটা। ও মাছ যাইবার মতন তো হনমিকের রাস্তা নাই, নইলে তো বাজি কি সহ্য যাবে না, এটা সহ্য না যার আমার কি গজ্য। যদি শত জায়গা যদি এক করো তাকে দিয়ে 10 বারে জামি টামবে হান্দাল আইলে তো হইলে পারে তেন লাগছিলাম দে দা হইয়ার টাইম না তোর 2টা বাজে পার আইবি। পাহাড়বাসীরা জানান তাদের এলাকা থেকে আশ্রয় কেন্দ্র অনেক দূরে, তার উপর ঘর ছাড়লে রয়েছে দখল ও লুটপাটের ঝুঁকি। আমাদের এখানে যেটা আশ্রয় কেন্দ্র আছে এখানেও তো পাহাড় ধসে পড়ছে, কোথায় যাবো আর? এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। এখান থেকে আশ্রয় কেন্দ্র যেতে হলে প্রায় 3 কিলোমিটার যেতে হবে।
এই যে বাড়িতে মাল সামান আছে, মনে করেন এরা ছাগল আছে, এখানকার যদি এরা চলে যায় বাড়ির মালামাল সব লুট করে নিয়ে যাবে। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটার সময় দায়িত্বশীল সংস্থাগুলোর কোনো তৎপরতা দেখা যায় না। তাই বর্ষা এলে পাহাড়ের পাদদেশ বা ওপর থেকে মানুষকে সরানোর কাজকে অপতৎপরতাই বলছেন তারা। বর্ষা মৌসুম আসলে, বন্যা শুরু হলে কিংবা বৃষ্টি শুরু হলে প্রশাসন যেভাবে পাহাড় রক্ষার জন্য আন্তরিকতা দেখায়, এটা যদি সারা বছর থাকতো তাহলে কক্সবাজারে কোনো ধরনের পাহাড় ধসের কোনো ঘটনা ঘটতো না এবং পাহাড় কাটারও কোনো শক্তি সৃষ্টি হতো না। প্রতি বর্ষায় মানুষ সরানোর উদ্যোগ নয়, পাহাড় কাটা ও দখল ঠেকাতেই কার্যকর পদক্ষেপ চায় পরিবেশবাদী সংগঠনগুলো। নাইম আল চিকো, লামা, বান্দরবান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে দাফন করা হবে। এর আগে রোববার ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার মোট বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন। ট্যালেন্ট পুল পেয়েছে ৩২,৯৬৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬,২৮১ জন। বেলা 12:30টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সংবাদ সম্মেলনে তিনি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। বলেন, বিগত সময় পাঠ্যপুস্তকে নানা ভুল ছিল, এবার নির্ভুল বই তৈরিতে জোর দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে। এ সময় তিনি আরও জানান, আগামী ২০২৮ সালের শিক্ষা কারিকুলাম তৈরির কাজ অগস্টে শুরু করা হবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে অনুযায়ী কারিকুলাম তৈরি করা হবে। আমরা এটাকে রিয়েলাইজ করি যে তারা কনস্টিটিউশনাল রাইটস আছে, তাদের পাওয়া, এটা রেটসের বিষয় না, তাদেরকে বাদ দেওয়া যায় না। কিন্তু যেহেতু সরকারি আর বেসরকারির মধ্যে কিছুটা ইনভেস্টমেন্টের পার্থক্য রয়েছে, কোয়ালিটি অফ এডুকেশন পার্থক্য রয়েছে, আমরা চাচ্ছি যে ইকুয়াল কোয়ালিটির ছেলেমেয়েরা এক এক পদ্ধতিতে পরীক্ষা দেয়। সেজন্য আমরা 80-20 করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা বলছেন, দলের নয় জনতার প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নেতাকর্মীরা। সাধারণ মানুষের প্রত্যাশা গুরুত্ব পাবে ভাঙা কুয়াকাটা সড়ক 6 লেন, রেল লাইন, ভোলা বরিশাল সেতু সহ নানা উন্নয়ন প্রকল্পে। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী হওয়ার পর কাল প্রথমবার বরিশালে সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল এটাই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আনন্দের জোয়ার বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সফর সফল করতে শহর জুড়ে চলছে জোর প্রস্তুতি। সর্বস্তরের নেতাকর্মীরা উচ্ছ্বসিত, কারণ তারেক রহমান আমাদের একটা আবেগ। এটা সবাই প্রত্যাশা করে বরিশালের উন্নয়নের জন্য আপামর জনতা একাত্মতা ঘোষণা করতেছে। তৃণমূলের নেতাকর্মীরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। 17 বছর সবাই উদ্গ্রীব হয়ে আছে। সবাই আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। প্রধানমন্ত্রীর এই সফরে ভাঙা কুয়াকাটা 6 লেন সড়ক, রেল লাইন, ভোলার গ্যাস ও ভোলা বরিশাল সেতু সহ দক্ষিণ জনপদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা বরিশালবাসীর। প্রাণের দাবি আমাদের 6 লেন, ঢাকা টু কুয়াকাটা 6 লেন এবং রেল লাইন, ভোলা বরিশাল গ্যাস লাইনের একটা আমাদের গ্যাসের প্রবলেম, আমরা চাই এইটা হোক। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দফায় দফায় আমরা বৈঠক করেছি, প্রস্তুতি সভা করছি তাকে আমাদের রিসিভ করার জন্য। 36,000 গাছ আমার কাছে এখন মজুদ আছে। আমার চলমান কর্মসূচি, আমি 2 লক্ষ গাছ লাগাবো ইনশাল্লাহ। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বৃক্ষরোপণের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড প্রাধান্য পাবে। বৃক্ষরোপণটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি। সরকার প্রধানের এই সফরের মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই অঞ্চলের মেগা প্রকল্পগুলো দ্রুত আলোর মুখ দেখবে, এমনটাই আশা বরিশালবাসীর। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।
সমঝোতা স্মারক লঙ্ঘন করে তৃতীয়বারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তেহরানের অন্তত 140টি লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। জবাবে মধ্যপ্রাচ্যের 6 দেশে থাকা মার্কিন ঘাঁটিতে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান। তারা সাফ জানিয়েছে আরও তীব্র হবে হামলা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক ইরান বিধিনিষেধ লঙ্ঘন মাত্রই করছে শক্তি প্রদর্শন, চালাচ্ছে সতর্কতামূলক হামলা, যার শিকার সাইপ্রাস সহ আরেকটি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। এরপরই জোরালো ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক বন্দর নগরী। বন্দর আব্বাস, সিরিক ও চাবাহার সহ আরও একাধিক অঞ্চল পরিণত হয়েছে রণক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা এই বিমান হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তেহরানের 140টি সামরিক অবকাঠামো। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক নেটওয়ার্কে এবার সরাসরি আঘাত করছে তেহরান। বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার, ওমান এমনকি সংযুক্ত আরব আমিরাতও বিপর্যস্ত তেহরানের হামলায়। তেহরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ওমানের দুকুম, কাতারের আল উদেইদ ও জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়েছেন একতরফা চুক্তির দিন শেষ। আইআরজিসি সতর্ক করে বলেছে, আগ্রাসন বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আরও ভয়াবহ হামলা হবে। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।